এখানে এমসিকিউ করার জন্য আমি বারবার আগে থেকে বলেছি কোডোমেন আর রেঞ্জকে সবসময় কম্পেয়ার করবি। এর মানে কি, যখনই তোরা আইটিএফ দেখিস খুব ভয় পাস, इसीलिए मैं लिखा मैथ्स के साथ आज मैंने ब्रेकअप कर दिया। এইবারে এই ডিফারেন্সিয়েবিলিটি থেকে আর মেথড অফ ডিফারেন্সিয়েশনে ফর্মুলা, বেসিক ফর্মুলা যেগুলো ফিজিক্স থেকেই শিখে আসছিস, আর তার সাথে মনে রাখিস চেন রুল। नमस्कार दोस्तों, सेमिस्टर एग्जाम धड़ाधड़ चल रहा है और अभी सबका मन में बहुत टेंशन है। অনেককেই বলেছিলাম, অনেকেই কথা বলে স্যার ক্লাসে কেন ডিফিকাল্ট অঙ্ক করাচ্ছেন। আশা করি বাকি কোশ্চেনগুলো দেখেও বুঝতে পেরেছিস, বাকি সাবজেক্টের কোশ্চেনগুলো দেখে বুঝতে পেরেছিস যে এমসিকিউতে কী ধরনের কোশ্চেন করা যায় এবং কী ধরনের মানুষকে বিপদে ফেলা যায়। সুতরাং ম্যাথসে তোদের ক্ষেত্রে ইউটিউবে যে কটা ক্লাস নিয়েছি সেখানে একটু আমি বলবো বেসিক ক্লাস ছিল, এবং তাই আমার মনে হয় পরীক্ষার আগে একটা ম্যারাথন নেওয়া খুবই জরুরি, এবং সেই কারণে আমি তোদের কেমিস্ট্রি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মঙ্গলবার সন্ধে 5টা বা বিকেল 5টার সময় একটা ম্যারাথন নিয়ে হাজির হব। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার আরও একটা এক্সট্রা লাইভ দেব, যেখানেও প্র্যাকটিস হবে এবং কনসেপ্ট ক্ল্যারিটি হবে, এবং সমস্ত ছাত্র যারা পেড ব্যাচের এবং যারা পেড ব্যাচের নয়, মোটামুটি যারা ক্লাস 12-এর পশ্চিমবাংলার ছাত্র, তারা প্লিজ জয়েন করিস। এবং তোদের যা ডাউট আছে এবং কোশ্চেন সলভিং স্ট্র্যাটেজি কী করে হবে, এবং পার্টিকুলারলি আমি অনেকের কাছ থেকে শুনছি যে টাইম ম্যানেজমেন্ট ইজ এ বিগ কনসার্ন, সেটা নিয়েও কিন্তু বলে দেবো যে টাইম কী করে ম্যানেজ করবি এবং কী করে 1 ঘন্টার মধ্যে 40-এ 40 স্কোর করার চেষ্টা করবি। অন্তত 40 না হোক 36 থেকে 36-এর ওপরে তো করা উচিতই উচিত। ঠিক আছে, অল রাইট গাইজ। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি এসছি সেটা হচ্ছে যে পরীক্ষা যেহেতু কাছাকাছি চলে এসছে, সেইখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিক এবং তাদের যে কনসেপ্ট সেইগুলো নিয়েই 2-4খানা কথা বলবো। অন্য কিছু বলার আমার বিশেষ কিছু ইচ্ছে নেই। ঠিক আছে, তাহলে তোদের সেমিস্টার 3-তে যে চ্যাপ্টারগুলো আছে তোরা মোটামুটি সেগুলো সবই জানিস। সেটা কি, এক হচ্ছে রিলেশন ফাংশনস, আইটিএফ, continuity and differentiability, application of derivative and probability. Those are the chapter covers for 40 marks. ঠিক আছে, রিলেশন ফাংশনের ক্ষেত্রে আমি যেটা বলবো বাবু সেটা হচ্ছে যে দেখো বাবু, যেখানে রিলেশনের ভয় সেখানেই এক্সাম। WBJEতে যা রিলেশনের কোশ্চেন আসবে, মেন্সে যা রিলেশনের কোশ্চেন আসবে, আর বোর্ডে তো তোকে রিলেশনের কোশ্চেন করতেই হবে। তাই জন্য রিলেশন ফাংশনে তোরা যেটা দেখবি সেটা হচ্ছে যে প্রথমে রিফ্লেক্সিভ, বা বাংলাতেই আমি লিখি যেহেতু এটা বোর্ডের বাংলা পরীক্ষায় অনেকে দেবে, সসম। সসম মানে কি বাবু, সেটা হচ্ছে যে কোনো একটা রিলেশন সসম তখনই হবে, সেটা হচ্ছে যদি এক্স এক্স বিলংস টু আর হবে ফর অল এক্স বিলংস টু এ, যেখানে সেটটা হচ্ছে এ থেকে এতে ডিফাইন্ড। সেটটা রিলেশনটা কোথা থেকে গেছে, এ থেকে এতেই গেছে। ঠিক আছে, এ থেকে এতে গেছে। ঠিক আছে, এইবারে এই রিলেশনের সঙ্গে একটা প্রবলেম মানুষের তৈরি হয়, সেটা হচ্ছে যে সবাই বলে যে আইডেন্টিটি বা উপাদান স্থির। উপাদান স্থির, এটার সঙ্গে কি প্রবলেম? উপাদান স্থির বা উপাদান স্থিরে কেবলমাত্র এইটুকুই থাকবে, এর বাইরে আর অন্য কিছু এলিমেন্ট থাকবে না। বোঝা গেছে? উপাদান স্থির মানে কি, কেবলমাত্র 1 1 2 2 3 3 এটাই থাকবে। কিন্তু ধর আমার কাছে একটা সেট আছে, এই জায়গাটাই অনেকেই ভুল করে দেয়। ধর এ সেট আছে 1 2, ঠিক আছে, ধর আমি ছোটই সেট নিচ্ছি। উপাদান স্থির আইডেন্টিটি রিলেশন, সেটা মানে কি হবে 1 1 2 2, দ্যাটস ইট, আর কিচ্ছু থাকবে না এর সাথে। যে এলিমেন্ট সেই এলিমেন্টেই যাবে, নাথিং বিয়ন্ড দ্যাট। বাট রিফ্লেক্সিভ রিলেশনে আমি তখনই বলবো এটা 1 1 2 2 তো থাকুক, অসুবিধে নেই। ধর 1 2 আছে, এটা রিফ্লেক্সিভ, কোনো সমস্যা নেই, এটা রিফ্লেক্সিভ বা সসম, কিন্তু এটা আইডেন্টিটি নয়। এই জায়গাটা পার্থক্যটা বুঝবি। ঠিক আছে, আর তার সঙ্গে আছে কি প্রতিসম। সবাই জানিস প্রতিসম কি হয়, প্রতিসমটা কি হয় সবাই জানিস। সেটা সেটা কি, এ বিটা হচ্ছে আর এ থাকবে, আর এ যদি থাকে তাহলে বি এটাও কিন্তু আর এ থাকবে। আর ট্রানজিটিভ বা সংক্রমণ, সংক্রমণ এটা সিমেট্রিক ছিল, এটা ট্রানজিটিভ। এটা হচ্ছে এ বিটা আর এ আছে, বিসিও আর এ আছে, তাহলে এসিটাকেও আর এ থাকতে হবে। মানে কোয়েশ্চেন সলভ করার স্ট্র্যাটেজিটা কি হয় সেটা হচ্ছে আর কিছুই নয়, বেসিক্যালি তোকে একটা জিনিস শুধু ভাবতে হবে যে কোনোভাবে আমার কাছে ধর প্রথমে এইটাকে অ্যাজিউম করে নিতে হবে, মানে এটাকে ধরে নিতে হবে, তারপরে এটাকে প্রুফ করতে হবে। ট্রানজিটিভের ক্ষেত্রে এটাকে ধরে নিতে হবে, দেন এটাকে প্রুফ করতে হবে। আর রিফ্লেক্সিভের ক্ষেত্রে ডাইরেক্ট এটা দেখাতে হয়। তিনটেই যদি হয়, এই তিনটে যদি হয়ে যায়, তাহলে আমরা এটাকে কি বলবো, সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, এই কনসেপ্ট রাখবি। আর নাম্বার অফ রিলেশন, নাম্বার অফ রিলেশন মানে হচ্ছে কতগুলো সম্বন্ধ থাকবে। ধর এ সেট
ধর এ সেটে এম খানা বা পি খানা এলিমেন্ট আছে আর বি সেটে ধর কিউ খানা এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ রিলেশনটা কত হয়ে যাবে? নাম্বার অফ রিলেশন হয়ে যাবে 2 পি কিউ। কেন? বিকজ রিলেশনটা সবসময় কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হয়। ঠিক আছে? ফাংশনের ক্ষেত্রে বাবু আমি তোদেরকে দুটো কথাই শুধু বলতে চাই। ফাংশনের ক্ষেত্রে আমি দুটো কথা বলতে চাই। ফাংশনের ক্ষেত্রে বা অপেক্ষক, এখানটায় দুটো জিনিস খুব লক্ষ্য রাখবি। একটা হচ্ছে সারজেক্টিভ বা উপরিচিত্রণ, বা কি বলা হয়, উপরিচিত্রণ বা অনটু ফাংশন। এখানে এমসিকিউ করার জন্য আমি বারবার আগে থেকে বলেছি, কোডোমেন আর রেঞ্জকে সবসময় কম্পেয়ার করবি। এর মানে কি? বেসিক্যালি যদি কোডোমেন মানে হচ্ছে তোর ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, তাহলে উপক্ষেত্র আর পাল্লা এই দুটো সমান যদি হয়ে যায়, তাহলে আমি কি বলবো? ফাংশনটা সারজেক্টিভ। ইনজেক্টিভ মানে কি? 1 1। ইনজেক্টিভ মানে কি? 1 1। জেনারেলি ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন ইনজেক্টিভ হয়, স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং। মানে ডেরিভেটিভ, যদি কোনো ফাংশনের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্সটা যদি পজিটিভ হয় বা এফ ড্যাশ এক্সটা যদি নেগেটিভ হয়ে যায়, দুটোই যদি হয়, মানে দুটো একসঙ্গে নয়, হয় এটা এন্টায়ার ডোমেনে অথবা এটা এন্টায়ার ডোমেনে, তাহলে 1 1। এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি সলভ করার জন্য। ইভেন ফাংশন আর ফাংশনের ব্যাপারটা জানিস, এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স এর রিলেশন, এখানে যদি মাইনাস থাকে তাহলে অড, শুধু যদি ইকুয়াল থাকে তাহলে বা পজিটিভ চলে আসে তাহলে ইভেন। ঠিক আছে? কম্পোজিশন তো তোরা সবাই জানিস মোরলেস, আমি আর কম্পোজিশনে যাচ্ছি না। আর ইনভার্সের ব্যাপারটাও আমি বলেছিলাম, বা বিপরীত ফাংশন, সেক্ষেত্রে কি করতে হয়? জাস্ট ওয়াইকে এক্স এর জায়গায় রিপ্লেস করবি, ওয়াইকে এক্স এর জায়গায় রিপ্লেস করবি, দিয়ে তারপরে কি করবি? ওই তোর ধর সে এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স যদি হয়, এটাকে রিপ্লেস করে দে, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই করে দে। ঠিক আছে? তাহলে এবারে তুই ওয়াই ইকুয়ালস টু কি লিখবি? এলএন এক্স, আর এটাই ইনভার্স, এটাই ইনভার্স। ব্যাস এইটুকু হচ্ছে ফাংশনের পার্ট, এইগুলোকে মোটামুটি ধরে করবি। বাট এই যে জিনিসগুলো আমি আজকে বর্ণনা দিচ্ছি বা ডেসক্রাইব করছি, এই জিনিসগুলোই কিন্তু ম্যারাথনের দিন লাইভ ক্লাসে সলভ হবে। যেটুকু পার্ট বাকি থাকবে সেটাও বৃহস্পতিবার হবে। তো 2 স্টেপে ম্যারাথনটা নেব যাতে তোদের সুবিধে হয়। এরপরে চলে আসো আইটিএফ। যখনই তোরা आईटीएफ দেখিস খুব ভয় পাস, इसीलिए मैं लिखा मैथ्स के साथ आज मैंने ब्रेकअप कर दिया। আর অনেকেই বলে স্যার ইনভার্স মানে, অনেকেই বলে ইনভার্স মানে কিন্তু 1/sin হয় কি? এই ধারণাই কিন্তু সম্পূর্ণ ভুল। ইনভার্স মানে কখনো কিন্তু 1/sin হয় না। ইনভার্স ফাংশন মানে কি? সাইন ইনভার্সের আন্ডারে কোনো একটা ভ্যালু দিলে সেখানে কিন্তু একটা অ্যাঙ্গেল হয়ে যায়, সেখানে কিন্তু একটা অ্যাঙ্গেল হয়ে যায়। তাহলে আমি এখানটায় কি করব? আমি এখানে ইনভার্সের ক্ষেত্রে প্রপার্টিজ গুলো দেখব। কি কি প্রপার্টিজ? এক একটা করে আমি প্রপার্টিজ লিখছি, ওর সেট গুলো দেখবি। ঠিক আছে? একটা হচ্ছে তোর ওই যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা π/2 হয়, এই ধরনের যে ত্রিপাটি আছে এটা প্রপার্টি সেট 1। আর একটা হয় হচ্ছে ওই সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1/x, কস ইনভার্স এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স 1/x, tan ইনভার্স এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু কট ইনভার্স 1/x যখন এক্সটা গ্রেটার দেন 0। আর এক্স যদি লেস দেন 0 হয় তাহলে কট ইনভার্স 1/x ইকুয়ালস টু পাই প্লাস ট্যান ইনভার্স এক্স যদি এক্সটা লেস দেন 0 হয়। এইটা কিন্তু অনেকেই ভুল করে। আর দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে বলেছিলাম, দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এটাকে কি বলেছিলাম? সিম্পলি ফর্মুলা হিসেবে মনে রাখতে বলেছিলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যদি এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 অ্যান্ড এক্স ওয়াই লেস দেন 1 হয়। আর এখানটায় পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই যদি এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 অ্যান্ড এক্স ওয়াই গ্রেটার দেন 1। আর একটা ফর্মুলা বলেছিলাম যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটা হয়ে যাবে কত? ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই যদি এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। এই ফর্মুলা শুধুই মনে রাখবি, বেশি কিছু মনে রাখতে যাস না। তার কারণ কি জানিস? বিকজ বা এইটুকু মনে রাখলেই সব কটাকে সাইন ইনভার্সকেও ট্যানে কনভার্ট করা যায়, কটে কনভার্ট করা যায়, সরি কটকেও ট্যানে কনভার্ট করা যায়, কোসেককেও ট্যানে কনভার্ট করা যায়। আমি সব কটাকে কনভার্ট করতে জানবো, বাট বাকিগুলো কিন্তু এইরকমই রাখবো। আর একটা ছোট্ট যেটা সবাই খুব ভুল করে, সেটা হচ্ছে এই যে সাইন ইনভার্স মাইনাস এক্স, এটা মাইনাস সাইন ইনভার্স এক্স হয়। সাইন ইনভার্স মাইনাস এক্সটা কত হয়? মাইনাস সাইন ইনভার্স এক্স। কিন্তু যদি কস, আর এটা ট্রু ফর ট্যান আর কোসেকের জন্য,
কিন্তু যদি cos ইনভার্স মাইনাস এক্স রাখা হয় তাহলে এটা হয়ে যায় পাই মাইনাস cos ইনভার্স এক্স, পাই মাইনাস cos ইনভার্স এক্স, এবং দিস ইজ ট্রু ফর কট অ্যান্ড সেক, দিস ইজ ট্রু ফর কট অ্যান্ড সেক। এইটুকু শুধু মনে রাখিস, ইনভার্সের বাকি কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এরপরে আমাদেরকে দেখতে হবে যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের আরো ছোটখাটো দু একটা প্রপার্টি আছে, বাট আর একটা সিরিজ প্রবলেম হয়, আর একটা কি হয়, সিরিজ প্রবলেম যদি কোনো কারণে দিয়ে দেয়, কেন কি এবারে ডব্লিউবিজেই মার্কা কোয়েশ্চেনও আসছে আমি শুনছি, ফলে আমার খুব ভয় লাগছে। সেটাতে একমাত্র একটাই সিরিজ ইউজ করতে বলেছিলাম, সেটা হচ্ছে টেলিস্কোপিক সিরিজ। পেট ব্যাচে তো পড়িয়েই ছিলাম, আরও আমি পড়িয়ে দেবো টেলিস্কোপিক সিরিজ। এটা কি হবে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এইটাকে স্প্লিট করতে হবে। তার মানে আমি এটাকে আগে লিখবো না, আগে কি লিখবো, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, এটা হয়ে যায় ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এই ফর্মুলাটা মানে যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেটাকে এই ফর্মে নিয়ে আসবো, তারপরে এইটাকে এরকম স্প্লিট করব, তারপরে এটাকে আমি স্প্লিট করব, তাহলে আমার টেলিস্কোপিক সিরিজের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কিন্তু এটা হয়ে যাবে। হবে আবার নেক্সট, চলো চলো এইবারে তোদের ক্যালকুলাস নিয়ে প্রচন্ড ভয় লাগে। দেখো এক চিজ मैं बताता हूँ, কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটিতে আমি সবসময় একটা কথা তোদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে যখন কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটির অঙ্ক তোরা করতে চেষ্টা করবি তখন কি করবি, সিম্পল ভাষায় বেসিক্যালি আমি জানিস যে কন্টিনিউটিতে তখনই হয় যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ, মানে বেসিক্যালি কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে সন্তত তখনই হবে যদি কি বলেছিলাম যে লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু এ, দ্যাট ইজ ইকুয়ালস টু ফাংশনের এ বিন্দুতে ভ্যালুর সমান হবে, ফাংশনের এ বিন্দুতে ভ্যালুর সমান হবে, তাছাড়া কিন্তু কন্টিনিউয়াস হয় না, যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করলেই কন্টিনিউটি চলে গেল। তেমনিভাবে ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রে আমি বলেছিলাম যে এফ ড্যাশড এ মাইনাস দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ড্যাশড এ প্লাস হয়। তো যখন কোনো ফাংশন তোর কাছে এরকম এরকম ফর্মে দেওয়া আছে ধর এফ এক্স, সেক্ষেত্রে তোরা কি করবি, সিম্পলি এফ ড্যাশটা লিখবি, দিয়ে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে চেক করবি, কনস্ট্যান্ট থাকলে সেটাকে ইগনোর করিস। তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করা মানে কি, এফ ড্যাশের তো ডিফারেন্সিয়েবিলিটি চেক করা মানে এফ এক্সের ডিফারেন্সিবিলিটি চেক করা মানে এফ ড্যাশের কন্টিনিউটি একটু চেক করা। যদিও এটা গভীরভাবে ম্যাথসে হয়তো আনট্রু, বিকজ একটু হায়ার ম্যাথসে, বাট 11-12 জন্য এটুকু মনে রাখাটাই কাজ চালানোর জন্য সুবিধাদায়ক, কাজ চালানোর জন্য সুবিধাদায়ক। ঠিক আছে, এইবারে এই ডিফারেন্সিয়েবিলিটি থেকে আর মেথড অফ ডিফারেন্সিয়েশনে তোদের কিছু ফর্মুলা বেসড মনে রাখিস। আমি আর সব ফর্মুলা এখন লিখছি না, ফর্মুলা বেসিক ফর্মুলা যেগুলো ফিজিক্স থেকেই শিখে আসছিস, আর তার সাথে মনে রাখিস চেন রুল। চেন রুলটার কিছুই নয়, ওই যে কম্পোজিশন অফ ফাংশন এফ অফ জি অফ এইচ অফ কে অফ এক্স ধর এরকম দেওয়া আছে, তো এতগুলোকে কি করবি, বাইরেরটাকে প্রথমে ডিফারেন্সিয়েট করবি, বাইরেরটাকে প্রথমে ডিফারেন্সিয়েট করবি, তারপরে নেক্সটটা করবি, তাহলে জি ড্যাশড এইচ অফ কে এক্স, তারপরে কি করবি ইনটু এইচ ড্যাশড কে এক্স, তারপরে কি করবি ইনটু কে ড্যাশড এক্স, দ্যাটস ইট, এরকম করে চলতে থাকবে, এটাই চেন রুল। আর প্রোডাক্ট রুল তোরা সবাই জানিস, প্রোডাক্ট রুল এটাও সবাই জানিস, এফ জি হোল ড্যাশ দ্যাট ইজ এফ ড্যাশড জি প্লাস এফ জি ড্যাশড। আর কোশেন্ট রুলও সবাই জানিস, কোশেন্ট রুল সেটা কি থাকে, সেটা হচ্ছে যে এফ ড্যাশ সরি f divided by g এর হোল ড্যাশ দ্যাট ইজ f ড্যাশ g মাইনাস f g ড্যাশ ডিভাইডেড বাই g স্কোয়ার। আর একটা পার্ট হয় যেটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন, লগারিদমিক ডিফারেন্সিয়েশন কখন নেব, যখন প্রোডাক্ট অফ মেনি ফাংশন থাকে, প্রোডাক্ট অফ মেনি ফাংশন মানে কি, ধর f1 ইন্টু f2 ইন্টু f3 ইন্টু f4 ইন্টু f5, এটাতে তুই লগ নিয়ে নে, তাহলে ln y-টা কত হবে, সেটা হচ্ছে ln f1 প্লাস ln f2 প্লাস ln f3, এরকম চলতে থাকবে। এবার এটা যখন ডেরিভেটিভ করবি ইজি হয়ে যাবে, কেন কি 1/y1 ইন্টু y1 ড্যাশড 1/f1 ইন্টু f1 ড্যাশড 1/f2 ইন্টু f2 ড্যাশড, অথবা আরেকটা কেসে ইউজ হয় fx টু দি পাওয়ার gx ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউজ হয় কি করে, এই fx টু দি পাওয়ার gx কে y নিয়ে নেব, তাহলে
ln y ইকুয়ালস টু gx ইন্টু ln fx। এবারে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব, গল্প শেষ। দিস ইজ দ্য এন্টায়ার থিং, ঠিক আছে? দিস ইজ দ্য এন্টায়ার থিং। এরপরে আর প্রবাবিলিটিতে আমি বলবো যে প্রবাবিলিটিতে সবচেয়ে সহজ উপায়, যেটা নিজেরা হয়তো ভালো করে করার চেষ্টা করতে পারিস, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে ভেন ডায়াগ্রাম রিলেটেড, যদিও এটা ক্লাস 11-এ আছে, বাট তাও না দেওয়াটা কোনো নয়। ভেন ডায়াগ্রাম রিলেটেড, ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি যেটা। সেকেন্ড হচ্ছে টিপিটি, টোটাল প্রবাবিলিটি থিওরাম অ্যান্ড বেস থিওরাম। টিপিটি, টোটাল প্রবাবিলিটি থিওরাম, বেস থিওরাম। সেটা কি ছিল? যে প্রবাবিলিটি অফ এ গিভেন ইআই, সেটা কত হয়? প্রবাবিলিটি অফ এ গিভেন ইআই সেটা হচ্ছে সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n প্রবাবিলিটি অফ কি থাকে, তোমার থাকে হচ্ছে ইআই ইন্টারসেকশন এ, না প্রবাবিলিটি অফ, এটা আমরা একটু অন্যভাবে নিই, সরি। প্রবাবিলিটি কিভাবে নিই, সেটা হচ্ছে যে ধর আমার কাছে এরকম মিউচুয়ালি এক্সহস্টিভ এক্সক্লুসিভ ইভেন্ট আছে, এখান থেকে আমি প্রবাবিলিটি অফ ধর এটাকে নেব, তাহলে প্রবাবিলিটি অফ এ এটা কত হবে? প্রবাবিলিটি অফ এ গিভেন ইআই ইন্টু প্রবাবিলিটি অফ ইআই, এটা সামেশন থাকে। আর বেস থিওরামে কি হয়? বেস থিওরাম হচ্ছে এটারই একটা পার্ট। বেস থিওরামটা কি হয়? এটারই একটা পার্ট। সেটা কি বাবুরে? বেসিক্যালি এই জায়গাতে আমি দেখব কি, যে প্রবাবিলিটি অফ ইআই হয়েছে গিভেন দ্যাট এ ঘটনাটা ইআই থেকে হয়েছে, সেটার মানেই হচ্ছে এই প্রবাবিলিটি অফ এ গিভেন ইআই ইন্টু প্রবাবিলিটি অফ ইআই ডিভাইডেড বাই সামেশন ওভার প্রবাবিলিটি অফ এ গিভেন ইআই প্রবাবিলিটি অফ ইআই, ঠিক আছে? আর আমরা দু একটা জিনিস শুধু দেখব, এই যে ভ্যারিয়েন্স বা তোর মিন ভ্যারিয়েন্স আর প্লাস ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বা যদৃচ্ছ চল যদি থাকে x1 x2 x3 সো অন, ধর x1 x2 x3 এগুলো হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বা যদৃচ্ছ চল, তাহলে মিনটা কত হয়? মিন বা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যে কোনো একটা, সেটা কত হয়? সামেশন ওভার xi p অফ xi। আর ভ্যারিয়েন্সটা কত হয়ে যায়? ভ্যারিয়েন্সটা হয়ে যায় xi স্কোয়ার p অফ xi, আর কিছুই না। ব্যাস এইটুকুই ঘটনা, এইটুকু করতে থাক। আর বৃহস্পতিবার সন্ধেবেলা তোদের সঙ্গে কিন্তু ঠিক দেখা হবে 5টার সময়, বৃহস্পতিবার বলছি সরি, টুইসডে কেমিস্ট্রি পরীক্ষা শেষ, ম্যাথস চালু, তাহলে টুইসডে 5 PM ইউটিউব PW বাংলা তোদের সঙ্গেই দেখা হবে। मैराथन জন্য गेट रेडी एंड कुर्सी का पेटी बांध लो, और मैं जो क्लास में कराऊंगा वो क्वेश्चन डायरेक्ट आए ना आए, बट उसी टाइप का क्वेश्चन जरूर आएगा, क्योंकि इस बार मेरे को मजा आया देख के, WBJE टाइप का क्वेश्चन वही एग्जाम में दे रहा है, उसी बात में ही तो मजा आता है। तो अभी मैं बोल रहा हूँ যে আমি যেটা পড়াবো আশা করব সেটার 80 to 85% আমি লাগিয়ে দেবো, বাট যদি না লাগে আমাকে গালিগালাজ করবি না, বাট যদি ইজি হয়ে যায় তাহলে তো আমাকে মাথায় তুলে নাচবি, তার থেকে টাফ হবে না। ফলে ভালো ভালো কোয়েশ্চেন সলভ করার টেকনিক এবং কম সময়ে নিজের সময় বাঁচিয়ে দুরন্ত কিছু করার ইচ্ছে থাকলে মঙ্গলবার জয়েন কর। আর মঙ্গলবার যারা জয়েন করবি তাদেরকে বলে দেবো বৃহস্পতিবার কখন হবে, এবং তোদের জন্য দুখানা ম্যাথসের জন্য শুধুমাত্র স্পেশাল দুখানা লাইভ নিয়ে আমি হাজির হব, তোদের যাতে রেজাল্ট ভালো হয়। সবাইকে কিন্তু মোর দেন 90% স্কোর করতে হবে। মোটামুটি জিস্ট বলে দিয়েছি। ভালো থাক, সুস্থ থাক। अच्छा चलता हूँ, दुआ में याद रखना।